হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এর একটা নতুন চ্যাপ্টার, যেটা ভেদ বা ভ্যারিয়েশন নামে জানি, এই চ্যাপ্টারটা নিয়ে ফার্স্ট পার্ট করব, অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্ট। এই পার্টে আমরা মোটামুটি এই ভেদ চ্যাপ্টার সম্বন্ধে জানবো। ভেদ, চলরাশি, ঠিক আছে, ভেদের প্রকারভেদ, চলরাশির প্রকারভেদ, আজ কি ধ্রুবক রাশি কি, ঠিক আছে, বা ভেদের প্রকারভেদের যে ডেফিনেশন আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। ওকে, তো চলো ভেদ চ্যাপ্টার শুরু করব। কিন্তু শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে অতি অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে পড়তে বসো, কারণ খাতা পেন ছাড়া এই ক্লাসের কোনো মানেই হয় না। কারণ খাতা পেন নিয়ে একবার বললে আমার সাথে সাথে তোমাদের রিভিশনটুকু হয়ে যাবে, তাই না? তো সেই জন্যই রিভিশন করার জন্য এক্সট্রা সময়ের যেন প্রয়োজন না হয়, সেই জন্যই অতি অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে শুরু করো। ওকে, চলো লেটস স্টার্ট। আজকের সেশন শুরু করা যাক। আমি পলাশ হাজরা, আর আজকের সেশনের নাম হচ্ছে ভেদ বা ভ্যারিয়েশন। প্রথম আমরা ভেদ জানবো না, চলরাশি বা ভ্যারিয়েবল সম্বন্ধে জানবো। কি সম্বন্ধে জানবো? চলরাশি বা ভ্যারিয়েবল। এই চলরাশি বা ভ্যারিয়েবল কি, এইটা সম্বন্ধে প্রথমে জানবো। দেখো, প্রথমে আমরা সংজ্ঞা বা কাকে বলে সেই জিনিসটা জানবো। ধরো কোনো একটা রাশিমালা রয়েছে, ঠিক আছে, সেই রাশিমালাটার মধ্যে কোনো একটা বিশেষ রাশি, তার যদি পরিবর্তন করা সম্ভব হয় বা পরিবর্তন যখন হয় বা পরিবর্তনশীল যখন হয়, তখন সেই রাশিটাকে বলা হবে চলরাশি। ধরো একটা রাশিমালা লিখছি, সাপোজ কি নাম দিচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা হচ্ছে একটা রাশিমালা, তাই তো? এখানের মধ্যে সাপোজ এক্সটা হচ্ছে চলরাশি। চলরাশি মানে কি? চলরাশি মানে এক্সের মানেটা পরিবর্তন হতে পারে। এক্সের মানেটা এই রাশির ক্ষেত্রে যা হবে, অন্য একটা রাশির ক্ষেত্রে অন্য হবে। তখনই এই এক্সটাকে কি বলবো আমরা? চলরাশি বলবো। ওকে, আর এই চলরাশিকে সাধারণত এক্স, ওয়াই, জেড এই সমস্ত কিছু দিয়ে আমাদের বলা হয়, বা এক্স, ওয়াই, জেড এই সমস্ত মানে বর্ণ দিয়ে আমরা ডিনোট করি বা চিহ্নিত করি, ঠিক আছে? তা আই থিঙ্ক, আশা করি তোমাদের চলরাশি সম্বন্ধে বোঝা গেছে। আর একবার একটু বলে দিই, কোনো একটা রাশিমালা বা সমীকরণের অন্তর্গত কোনো রাশির মান যদি পরিবর্তন হয়, তখন যেই রাশির মানটা পরিবর্তন হচ্ছে তাকে কি বলবো? চলরাশি বলবো। সাপোজ এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এক্স সমান কত? এক্স সমান প্লাস মাইনাস 3 হয়। এখানে এক্সটা কি হলো? চলরাশি। ওকে, এবারে আরেকটা জিনিস নিচ্ছি। সাপোজ মনে করো এক্স প্লাস 2 ইকুয়াল টু 9। এই প্লাস 2টা সমানের অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? -2। তাহলে এক্স ইকুয়াল টু 9 মাইনাস 2 সমান কত? 7। তাহলে দেখো, এখানে এক্স এর মান কত হলো? +-3। আর এখানে এক্স এর মান কত? +3। তাহলে এই এক্স এর মানটা দেখো, এই রাশির অন্তর্গত যখন হয়েছিল তখন আমরা ক্যালকুলেশন করে কি দেখেছিলাম? এর মানটা 3 হয়েছিল। আবার অপর একটা চলরাশি নিয়েছি, এক্স প্লাস 2 ইকুয়াল টু 3 ইকুয়াল টু 9। এই রাশির ক্ষেত্রে এক্স এর মান কত হয়ে গেল? 7 হয়ে গেল। কেন হলো? প্রশ্ন হচ্ছে কেন হলো? অঙ্কে ক্যালকুলেশন অনুযায়ী হয়েছে, এটা তো বলার কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস 2 ইকুয়াল টু 9, তাহলে +2টা সমানের অপোজিট দিকে নিয়ে গেলে -2 করতে হবে, তাহলে 9 - 2 ইকুয়াল টু 7 হয়। আমি 7ই করেছি, ক্যালকুলেশন ঠিক আছে। কিন্তু এই এক্স এর মানটা এখানে প্রথম রাশিটার বেলা যা ছিল, দ্বিতীয় রাশিটার বারে সেটা নয়। এক্স এর মানটা সেই জন্য ভ্যারি করছে সমীকরণ টু সমীকরণ, ঠিক আছে? সেই জন্যই এই এক্সটাকে কি বলা হয়? চলরাশি এখানে বলা হলো। এভাবেই এক্স আর ওয়াই, জেড এই সমস্ত ডিজেড দিয়ে নর্মালি আমরা চলরাশিকে ডিনোট করে থাকি, ঠিক আছে? এই চলরাশিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কটা ভাগে? দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চলরাশির দুটো প্রকারভেদ। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে স্বাধীন চলরাশি।
আর একটা হচ্ছে অধীন চলরাশি। স্বাধীন চলরাশি আর অধীন চলরাশি কি, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালে তোমাদের বুঝতে আশা করি ভালোভাবে বুঝতে সুবিধা হবে। সাপোজ মনে করো এক্স প্লাস 2y ইকুয়াল টু 10। ওকে, এবার তুমি এখানে এক্সটাকে রাখলাম, বাম দিকে রেখে দিলাম, ওয়াইটাকে নিয়ে যাব, তাহলে কি হবে 10 মাইনাস 2y হবে। হ্যাঁ ঠিক আছে, এবারে লক্ষ্য করো এখানে y এর মান যদি আমি 1 দিই তাহলে x এর মান কত হবে, 8 হবে। ঠিক, আবার মনে করো এই x ইকুয়াল টু 10 মাইনাস 2y, y এর মান যদি আমি 3 দিই তাহলে 3 দুগুণে 6, 10 থেকে 6 বাদ দিলে কত হয়, 4 হয়, তাহলে x এর মান 4 হলো। তাহলে লক্ষ্য করো একই সমীকরণ কিন্তু এই y এর মানটার উপর x এর মানটা ডিপেন্ড করলো, তাই না? তাহলে y যে চলরাশি, এই y চলরাশিটা কি টাইপের চলরাশি হলো, স্বাধীন। কি টাইপের হলো, স্বাধীন। আর এখানে এক্সটা কি টাইপের চলরাশি হলো, এক্সটা অবশ্যই অধীন চলরাশি হলো। ওকে, আমি কি বোঝাতে পারলাম এটা? এখানে এটা তার অপোজিটও হতে পারতো। কি টাইপের অপোজিট, সাপোজ মনে করো আমি এক্স প্লাস 2y ইকুয়াল টু 10 লিখলাম, এরপর নেক্সট আমি 2yটা বাম দিকে রেখে দিলাম আর 10 মাইনাস এক্স করলাম, বেশ, তাহলে y ইকুয়াল টু 10 মাইনাস এক্স বাই 2, বেশ, কোনো অসুবিধা নেই। এবারে ধরো 10, এক্সটার জায়গায় আমি 2 লিখলাম বাই 2, তাহলে কি হলো 8, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়, 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়ে যায়, তাহলে y এর মানটা কত হয়ে গেল, 4। তাহলে এখানে ওয়াইটা কি হয়ে গেল আমার, অধীন। ওয়াইটা কি হলো, অধীন। আর এখানের এক্সটা কি হয়ে গেল আমার, স্বাধীন চলরাশি। ওকে, তাহলে যেই চলরাশিটা মানের ওপর অন্য চলরাশির মান নির্ভর করছে, যেই চলরাশিটা মানের ওপর অন্যের মান নির্ভর করছে, তখন এই চলরাশিটাকে স্বাধীন বলা হবে। ঠিক আছে না, বোঝা গেল না? এই যে ওয়াই এর মানের ওপর এক্স এর মান নির্ভর করছে, তো তাহলে ওয়াইটা কি হয়ে গেল আমার, স্বাধীন চলরাশি, আর এক্সটা কি হয়ে গেল, অধীন চলরাশি। ওকে, আশা করি প্রত্যেকের এই স্বাধীন আর অধীন চলরাশি সম্বন্ধে বুঝতে পেরেছো বা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, চলো এরপরে আমরা জানবো ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি জিনিসটা কি, ধ্রুবক মানেটা কি, প্রথমে আমরা বুঝবো। কি বুঝবো, ধ্রুবক মানেটা কি? ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট। কি বললাম, ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে অ্যাকচুয়ালি ফিক্স। সাপোজ মনে করো প্রতিদিন আমি রাত্রে রুটি খাই, তার মানে কি রুটি খাওয়াটা আমার ফিক্স। বাকি ঘুমানো আমি 8টার সময় ঘুমাতে পারি, 10টার সময় তো ঘুমাতে পারি, সেটা হচ্ছে ভ্যারিয়েশন হয়ে যায়, চেঞ্জেবল হয়, কিন্তু রাত 10টার সময় প্রতিদিন রুটি খাওয়াটা আমার ফিক্সড হয়ে গেল। তো এটা কি হলো আমার কাছে, ধ্রুবক বা কনস্ট্যান্ট। কি হলো এটার কাছে, কনস্ট্যান্ট। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাতে পারি, এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে দ্বিঘাত সমীকরণ করার সময় আমরা এই সিটাকে কি হিসেবে বলতাম, ধ্রুবক বলতাম। কি বলতাম, ধ্রুবক বলতাম বা কনস্ট্যান্ট বলতাম। অর্থাৎ কোনো রাশিমালা বা সমীকরণ অন্তর্গত কোনো রাশির মান যদি সর্বদা অপরিবর্তিত থাকে, তবে ওই রাশিটাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলা হয়। এই একটা রাশিমালা, এই রাশিমালার মধ্যে যেই রাশিটার মান অপরিবর্তিত থাকবে তাকে কি বলা হবে, ধ্রুবক বা কনস্ট্যান্ট বলা হবে। এই ধ্রুবক আবার দুই প্রকারের। ক প্রকারের, দু প্রকারের। একটা হচ্ছে পরম ধ্রুবক। কি বললাম, পরম ধ্রুবক। আর একটা হচ্ছে অবাধ ধ্রুবক।
পরম ধ্রুবক আর অবাধ ধ্রুবক। এবার প্রশ্ন হচ্ছে যে পরম ধ্রুবক কাকে বলে আর অবাধ ধ্রুবক কাকে বলে সেটা আমাদের জানতে হবে। দেখো, পরম ধ্রুবক হচ্ছে এমন কনস্ট্যান্ট যাদের মান সর্বদা ফিক্স থাকবে, সর্বদা ফিক্স থাকবে, কোনো সময়ত পরিবর্তন হলো না। সাপোজ মনে করো, একটা এক্সাম্পল দিলে তোমরা ফট করে বুঝে যাবে। ধরো 1, 2, 3, 4, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই সমস্ত ধ্রুবকের মান কোনো দিন চেঞ্জ হয় না, কোনো দিন চেঞ্জ হয় না। সেটা ভারতবর্ষতে 2 এর মানে যা, আর পাকিস্তানেও তাই, আমেরিকাতেও তাই, ইংল্যান্ডেও তাই, অস্ট্রেলিয়াতেও তাই, আর নিউজিল্যান্ডেও তাই, আর শ্রীলঙ্কাতেও তাই। তো এই টাইপের যে 1, 2, 3, 4 যে ডিজিট বা অঙ্ক, এই ধ্রুবকগুলো কোনো দিন পরিবর্তন হয় না। সেই জন্য এই ধ্রুবকগুলোকে বলা হয় পরম ধ্রুবক। কি ধ্রুবক বলা হয়? পরম ধ্রুবক বলা হয়। এবারে অবাধ ধ্রুবক কাকে বলে? দেখো, অবাধ ধ্রুবক কাকে বলে প্রথমে জানি। অবাধ ধ্রুবক হচ্ছে যে ধ্রুবকের মান কোনো নির্দিষ্ট ক্ষেত্রে অপরিবর্তিত থাকে কিন্তু বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হয়, তাকে অবাধ ধ্রুবক বলে। মানে অপরিবর্তিত থাকে কিন্তু বিশেষ কিছু কিছু ক্ষেত্রে এই এই সমস্ত ধ্রুবকের মানে পরিবর্তন হয়, তাদের কি কি বলা হয়? অবাধ ধ্রুবক বলা হয়। যেমন ধরো, আমরা নর্মালি যখন অঙ্ক করব তখন দেখতে পাবে যে ধরো এক্স এর মান হচ্ছে 6 আর ওয়াই এর মান 2, তাই না? তো এক্স বাই ওয়াই ইকুয়াল টু 6/2 হলো। এবারে দেখো 6/2 কত হয়? তোমরা অবশ্যই বলে দেবে 3। এবার এই 3টাকে মনে করছি কে। কে মানে হচ্ছে এখানে কে ধ্রুবক ধরছি, ঠিক আছে? তাহলে কে এর মান এই অঙ্কের বেলায় 3 হলো। বেশ, কে এর মান ফিক্স রইলো, এটা ধ্রুবক হিসেবে ধরলাম, কিন্তু অন্য অঙ্কের বেলায় কে এর মানটা আলাদা হতে পারে। হ্যাঁ, হতে পারে। তখন এটা কি হয়ে যাবে? তখন আমাদের এটা অবাধ ধ্রুবক হয়ে যাবে, ঠিক আছে? তখন আমাদের এটা বিশেষ কিছু ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো এবার লক্ষ্য করো, ধ্রুবক সম্বন্ধে আমরা জানলাম। আশা করি তোমাদের ধ্রুবক কাকে বলে, পরম ধ্রুবক কি, অবাধ ধ্রুবক কি, এই সম্বন্ধে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা জানবো অনন্য। কি জানবো? অনন্য বা রেসিপ্রোকাল। কি জানবো? অনন্যক। অনক বা রেসিপ্রোকাল। প্রথমে অনন্যক বা রেসিপ্রোকাল কাকে বলে সেটা একটু জেনে নিই, তারপর অ্যাকচুয়াল জিনিসটা কি সেটা বুঝবো, ঠিক আছে? দেখো, দুটি রাশির গুণফলের মান যখন 1 হবে তখন একে অপরের অনন্যক বলা হবে। দুটি রাশির গুণফলের মান যখন 1, তাহলে এইখানে একটা রাশি রাখলাম, এখানে একটা রাশি রাখলাম, এই দুটো মানের গুণফল করলাম। গুণফল করার পর আনসার কত আসলো? 1 আসলো। তাহলে এই যে দুটো রাশির গুণফলের মান 1 আসলো, এই রাশিটাকে বলা হবে অনন্যক, আর এই রাশিটাকে বলা হবে অনন্য। মানে সাপোজ মনে করছি এটা এ, এটা হচ্ছে বি। এ একটা রাশি আর বি একটা রাশি, এই দুটো রাশি যখন গুণ করছি আর গুণফলের মান যখন 1 বের হচ্ছে, তখন এ কে বলা হবে বি এর অনন্যক আর বি কে বলা হবে এ এর অনন্যক। এবার দেখো, বাস্তবে আমরা অঙ্ক ক্যালকুলেশন করার সময় এই সিচুয়েশনটা কখন হয়। দেখো, প্রথমত 1কে যখন 1 দিয়ে গুণ করব তখন 1 আনসার আসে, তাহলে 1-এর অনন্যক 1, আবার 1-এর অনন্যক 1। বেশ, আর কোথায় কোথায় হয়? সাপোজ মনে করো 2কে আমি 1-এর 2 দিয়ে গুণ করছি, 2কে আমি 1-এর 2 দিয়ে গুণ করলে কত হয়? 1 হয়। আবার দেখো 3কে আমি
1-এর 3 দিয়ে গুণ করছি, এর বেলা 1 হচ্ছে। আরে বেশ ভালো তো। 4কে আমি 1-এর 4 দিয়ে গুণ করছি, তাহলেও 1 আসছে। বেশ বেশ ভালো লাগছে করতে। তাহলে 5কে আমি 1-এর 5 দিয়ে গুণ করছি, সেটার বেলাও 1 আসছে। তাহলে তোমরা এই প্যাটার্নটা যদি লক্ষ্য করো, প্যাটার্নটা মন দিয়ে বুঝবে। 2কে আমি কা দিয়ে গুণ করেছি? 1-এর 2 দিয়ে। 3কে আমি কত দিয়ে গুণ করেছি? 1-এর 3 দিয়ে। 4কে আমি কত দিয়ে গুণ করেছি? 1-এর 4 দিয়ে। 5কে আমি কত গুণ করেছি? 1-এর 5 দিয়ে গুণ করেছি, তারপরই গুণফলটা 1 আসছে। তাহলে তোমরা একটু যদি খেয়াল করো, কোনো সংখ্যার রেসিপ্রোকাল বা অনন্যক কখন কাকে বলবো, লক্ষ্য করো মন দিয়ে। 2-এর রেসিপ্রোকাল কি? সিম্পলভাবে বলে দেবো, 2-এর রেসিপ্রোকাল হলো 1-এর 2। কারণ 2কে 1-এর 2 গুণ করেছি, তাই আমি এখানে 1 পেয়েছি, তাই না? তাহলে যেই সংখ্যাটাকে বলবো, যেই সংখ্যাটার রেসিপ্রোকাল করব, সেই সংখ্যাটাকে 1/হর করে দেবো। সেটা ছিল লবে, লবই তো ছিল। 2 মানে কি? 2/1 ছিল লবে, তাকে টুক করে আমি উল্টে দেবো। 2 মানে কি? 2/1, সেটা কিসে কনভার্ট করে দেবো? 1/2, তাহলেই সেটা অনন্যক বা রেসিপ্রোকাল হয়ে যাবে, তাই না? তাহলে একইভাবে 3 মানে কি? 3 মানে 3/1, এটা রেসিপ্রোকাল কত হবে? 1/3। তাহলে লবটাকে হর করে দিলাম, আর হরটাকে লব করে দিলাম। যেই না লবটাকে হর করে দেবো আর হরটাকে লব করে দেবো, সঙ্গে সঙ্গে আমি কি পেয়ে যাব? রেসিপ্রোকাল পেয়ে যাব। দেখো 3-এর বেলা তো তাই। দেখো 3 মানে কি? 3 মানে হচ্ছে 3/1, সেটাকে আমি 1-এর 3 করে দিয়েছি। দেখো গুণফল 1 চলে আসছে, তাহলে একে অপরের রেসিপ্রোকাল। 4-এর ক্ষেত্রেও তাই, আর 5-এর ক্ষেত্রেও তাই। ওকে, আশা করি তোমাদের এখানে এই চলরাশির যে দুটো ভাগ, স্বাধীন চলরাশি, অধীন চলরাশি, তারপর এই স্বাধীন অধীনের ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তারপর ধ্রুবকের কনস্ট্যান্ট কাকে বলে এই সম্বন্ধে জেনেছি, এবং পরম ধ্রুবক, অবাধ ধ্রুবক এর মানগুলো জেনেছি, বা কাকে বলে এসব জেনেছি। অনন্যক বা রেসিপ্রোকাল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো দিল থামকে बैठिए, কেননা এরপর শুরু করবো আমরা ভেদ বা ভ্যারিয়েশন। এই ভেদ বা ভ্যারিয়েশন কাকে বলে? ভেদ বা ভ্যারিয়েশন কাকে বলে? দেখো একটু আগে আমরা কি শিখেছি? চলরাশি সম্বন্ধে নলেজ নিয়েছি, তাই তো? একদম সহজভাবে ক্লিয়ার করব। চলরাশি সম্বন্ধে আলোচনা করেছি। আর কি সম্বন্ধে আলোচনা করেছি? ধ্রুবক রাশির সম্বন্ধে আলোচনা করেছি, তাই তো? চলরাশি আর ধ্রুবক রাশির সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এবার এই চলরাশিগুলো ধরো সাপোজ একটা সমীকরণে বা একটা রাশিমালার মধ্যে একাধিক চলরাশি থাকতে পারে, হ্যাঁ থাকতেই পারে। তো এই যে চলরাশিগুলোর একে অপরের সঙ্গে সম্পর্ক, সেটা কি বলা হবে? ভ্যারিয়েশন বা ভেদ। সাপোজ মনে করো আমি লিখছি ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এক্সটা হচ্ছে চলরাশি আর ওয়াইটা এখানে চলরাশি, তাই না? এই যে এক্স আর ওয়াই, এই দুটো রাশির মধ্যে যে রিলেশন, সেটা কি বলবো আমি? ভ্যারিয়েশন বা চলরাশি। তাহলে রিলেশন between variables বা এটা এমন করতে পারো। তাহলে কি এই যে চলরাশিগুলো রয়েছে, সেই চলরাশিগুলোর মধ্যে যে সম্পর্ক, সেটাকেই আমরা কি বলবো? ভেদ বা ভ্যারিয়েশন। এবার প্রশ্ন হচ্ছে, ভেদ বা ভ্যারিয়েশন ক রকমের হয়? কি বললাম? ভেদ বা ভ্যারিয়েশন 3 রকমের হয়। ক রকমের? 3 রকমের। একটা হচ্ছে সরল ভেদ,
এটাকে আমরা ডাইরেক্ট ভ্যারিয়েশন বলতে পারি। 2 নম্বর হচ্ছে ব্যস্তভেদ। ব্যস্তভেদ যার ইংরেজি হবে ইনভার্স ভ্যারিয়েশন। আর 3 নম্বর হচ্ছে যৌগিক ভেদ, এটাকে আমি জয়েন্ট ভেরিয়েশন বলবো। এবার ব্যাপার হচ্ছে প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব তোমাদের এই সরল ভেদরা কি জিনিস সেটা সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার করব। সরল ভেদ, সরল ভেদে একটা জিনিস লক্ষ্য করবে, সাপোজ এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েশন আছে বা ভ্যারিয়েবল আছে, চলরাশি আছে। এক্স এর মানটা যখন আপ হবে তখন ওয়াই এর মানটাও আপ হবে, ঠিক আছে। আবার এক্স এর মানটা যখন ডাউন হবে তখন ওয়াই এর মানটাও কি হবে, ডাউন হবে। তাহলে একে অপরের মধ্যে সম্পর্কটা কেমন, সরল বা ডিরেক্ট। সেই জন্য এই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল ভেদের সম্পর্ক। কি সম্পর্ক, সরল ভেদের সম্পর্ক। এবারে সরল ভেদের সম্পর্কেও লেখার চিহ্নটা কেমন, চলো সেটা একটু দেখে নিই। যে এক্স ভ্যারিয়াস ওয়াই, এই চিহ্নটাকে কি বলে, ভ্যারিয়াস বলে, ঠিক আছে। তো এক্স আর ওয়াই এর মানেটা কি হলো, এর মানেটা এটাই হলো যে এক্স এর মান যখন বৃদ্ধি পাবে তখন ওয়াই এর মানও বৃদ্ধি পাবে, এক্স এর মান যখন হ্রাস পাবে তখন ওয়াই এর মানও হ্রাস পাবে। তখন সেই দুটো চলরাশির মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, ঠিক আছে। বা সেই দুটো রাশি এক্স আর ওয়াই কিসের আকারে আছে, সরল ভেদে আছে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে যে আজকে রাহুল পড়তে বসেনি, রাজেশও পড়তে বসেনি। আবার আজকে রাহুল পড়তে বসে গেছে, আবার এদিকে সেই দেখি রাজেশও পড়তে বসে গেছে। আবার আজকে রাহুল স্কুলে যায়নি, সেই দেখি রাজেশ তার মাকে বলছে, মা রাহুল আজ স্কুলে যায়নি, আমি স্কুলে যাব না। তাহলে রাজেশ স্কুলে গেল না আর রাহুল স্কুলে গেল না। তো এদের মধ্যে দুজনের মধ্যে সম্পর্ক কি, সরল সম্পর্ক। কি সম্পর্ক, সরল সম্পর্ক। তো এই টাইপের ধরো এই যে দু ধরনের চলরাশি আছে, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, একে অপরের মধ্যে যখন হ্রাস পেলে হ্রাস হয়, বৃদ্ধি পেলে বৃদ্ধি হয়, তখন সেই দুটোর সম্পর্ক হচ্ছে সরল ভেদে আছে, ঠিক আছে। সরল ভেদের সম্পর্কের চিহ্ন ভ্যারিয়াস, আমি সেটা দেখিয়ে দিলাম। এবারে এটা কি, আরেকটা লাইন করলে কি হয়, আরেকটা লাইন যদি এটাকে ক্যালকুলেশনটা করে নিয়ে যাই, এক্স ভ্যারিয়াসের চিহ্ন উঠে গেল, সমান চিহ্ন দিলাম, এর বদলে একটা ধ্রুবক আনবো, যে ধ্রুবকটাকে কি বলবো, কে বলতে পারি, কে ওয়ান বলতে পারি, কোনো অসুবিধা নেই, একটা ধ্রুবক নিতে হবে, কে ইন্টু ওয়াই হলো, ঠিক আছে। এবারে এখানে কে কখনোই জিরো হবে না, কে কখনোই কি, এই কেটা কখনোই জিরো হবে না, মাথায় রাখতে হবে। কেন, কারণ এক্স ভ্যারিয়াস ওয়াই, এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক সরল, ঠিক আছে। তার মানে সাপোজ মনে করো কে এর মান যদি জিরো হয় তাহলে ওয়াই এর মানটা জিরো, তাহলে ওয়াই এর মান জিরো হয়ে গেল, পুরো সংখ্যাটাই জিরো হয়ে গেল, ঠিক আছে। সেই জন্য এখানে কে কখনোই জিরো হবে না। আর কে নট ইকুয়াল টু জিরো, আর কেটা হচ্ছে ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এই ভ্যারিয়েজের চিহ্ন তুলতে গেলে আমাদেরকে একটা কনস্ট্যান্টের আনতে হবে, আর এই কনস্ট্যান্টটা কে দ্বারাও ডিনোট করা যায় বা অন্য কিছু ধরেও ডিনোট করা যায়। তবে যেটাই করবো সেখানে অতি অবশ্যই লিখে দিতে হবে যে কে নট ইকুয়াল টু জিরো, আর কেটা কি, ভেদ ধ্রুবক। এবারে সাপোজ মনে করো তোমাদের মধ্যে কেউ প্রশ্ন করতে পারো যে দাদা এক্স ভ্যারিয়াস ওয়াই লিখতে পারি, তাহলে উপর থেকে নিচের দিকে আসছে, তাহলে নিচে থেকে উপরে যেতে পারবো না? হ্যাঁ যেতে পারো। কোনো জায়গায় যদি লেখা থাকে এ সমান কে ওয়াই, কেটা যদি লেখা থাকে নট ইকুয়াল টু জিরো, আর হচ্ছে ভেদ ধ্রুবক যদি লেখা থাকে, তাহলে আমরা এই লেখাটা ঘুরিয়ে দিতে পারি। কি ঘুরিয়ে দিতে পারি, সরি এটা এ নিয়েছি তো এটা বি নি, তাহলে এ সমান কে ইন্টু বি, কেটা কি নট ইকুয়াল টু জিরো আর ভেদ ধ্রুবক কেটা, তাহলে এ ভ্যারিয়াস বি, এটাও তো আমি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি।
কোনো অসুবিধা নেই। তাহলে উপর থেকে যেমন নিচের দিকে আসা যায় তেমন নিচের থেকেও উপর দিকে যাওয়া যায়, এটা আমি সবসময় মাথার মধ্যে রাখবো, কখনোই গুলিয়ে ফেলবো না। ওকে, এবার লক্ষ্য করো আরেকটা জিনিস তোমাদের এখানটা একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। এখানটা থেকে যে আমি কি লিখেছিলাম, এখানে এক্স ভ্যারিয়াস ওয়াই এটা ছিল, এখানে ভ্যারিয়াস চিহ্নটা তুলে দিয়েছিলাম, দিয়ে কি লিখেছিলাম কে ইন্টু ওয়াই, যেখানে কে নট ইকুয়াল টু 0 আর কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, এটা লিখলাম। হ্যাঁ ঠিক আছে, এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, কে এর সঙ্গে ওয়াই কিসের আকারে আছে, গুণের আকারে আছে। তাহলে এক্স এই ওয়াইটাকে যদি ডান দিক থেকে বাম দিকে আনি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, হয় কি হয় না? হ্যাঁ হয়। তাহলে এটা একটা আইডেন্টিটি, এটা আমাকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে, যে যখন দুটো চলরাশির ডিভাইড করব, মানে ভাগ করব, এবং তার উত্তর যখন কনস্ট্যান্ট আসবে, তখন আমাকে বুঝতে হবে এই দুটো চলরাশি, এই দুটো চলরাশি সরল ভেদে আছে। কি ভেদে আছে? সরল ভেদে আছে। বুঝতে পারলাম কি? দেখো এটা ক্যালকুলেশনটা বুঝে দেখো, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই রয়েছে, বেশ, কে এর সঙ্গে ওয়াইটা কিসের আকারে আছে, গুণের আকারে। অপোজিট দিকে হলে সমানের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দেখো এক্স বাই ওয়াই, এবারে এক্স আর ওয়াইটা কি চলরাশি, তাহলে দুটো চলরাশির ভাগ করলে ভাগফলটা যখন কনস্ট্যান্ট আসবে, তখন কি বলবো, যে এই দুটো চলরাশি একে অপরের সঙ্গে সরল ভেদে আছে। ভাগ করলে যখন কনস্ট্যান্ট বের হবে, তখন সেটা কি হয়ে যাবে, একে অপরের সঙ্গে সরল ভেদে আছে। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। চলো এরপর আমি যেটা জানবো সেটা হচ্ছে ব্যস্ত ভেদ বা ইনভার্স। চলো এর জন্য আমি একটা আলাদা কথা নিয়ে নিই। ব্যস্ত ভেদ কি, এটা আমাদের এরপর জানতে হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি, আর বুঝতে আশা করি অসুবিধা হবে না। প্রতিটা জায়গা ধরে ধরে ক্লিয়ার করবো। ওকে, চলো ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদকে ইংরেজিতে কি বলা হয়? ইনভার্স, ইনভার্স ভ্যারিয়েশন। এ প্রশ্ন হচ্ছে যে ব্যস্ত ভেদ বিষয়টা কি, কনসেপ্ট একটু বুঝে নিই। ব্যস্ত ভেদের কনসেপ্ট একটু প্রথমে আমরা বুঝে নেব। দেখো নর্মালি কোনো একটা রাশি, সাপোজ মনে করো এক্স একটা চলরাশি আর একটা চলরাশি ওয়াই, এই দুটো মানের হ্রাস বৃদ্ধি যখন বিপরীত হয়ে যাবে, এই দুটোর মানের পরিবর্তন যখন বিপরীত হয়ে যাবে, বিপরীত মানে কি, এক্স যদি উপর দিকে যায়, ওয়াই বলবে আমি নিচের দিকে যাব। আবার এক্স যদি বলে আমি নিচের দিকে যাব, ওয়াই বলবে আমি উপরের দিকে যাব। তাহলে এই দুজনের সম্পর্কটা কি হলো, কি হলো সম্পর্ক? ব্যস্ত ভেদ, ইনভার্স সম্পর্ক হলো। কি হলো সম্পর্ক? ইনভার্স বা উল্টো টাইপের সম্পর্ক হলো। তাহলে এদের মধ্যে যে সম্পর্ক, এই দুটো চলরাশির মধ্যে, তখন এই দুটো সম্পর্ক কি বলা হবে? এক্স আর ওয়াই পরিবর্তনের কোন নিয়ম মেনে আছে? ব্যস্ত ভেদের নিয়ম মেনে আছে বা ইনভার্স ভ্যারিয়েশনের নিয়ম মেনে আছে। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে আমার, কি প্রশ্ন, যে দাদা একটা এক্সাম্পল, আরো সহজ এক্সাম্পল দিলে বুঝতে পারবে। সাপোজ তোমার পাশের বাড়ি কোনো একটা ছেলে রয়েছে, তুমিও যেই ক্লাসে পড়ো সেও সেই ক্লাসই পড়ো, মনে করো সেও 10-এ পড়ে আর তুমিও ক্লাস 10-এ পড়ো। তার নাম সাপোজ আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি নিতাই। নিতাই স্কুল যায়নি, নিতাই স্কুল যায় না, আমি আজকে অতি অবশ্যই স্কুল যাব। বেশ, নিতাই স্কুল গেছে, তাহলে তো আজ আমি স্কুল যাব না। বেশ, নিতাই ওই বিয়ে বাড়িতে খেতে গেছে, আমি কোনোদিন ওই বিয়ে বাড়িতে খেতে যাব না। বেশ, আবার নিতাই ওই বিয়ে বাড়িতে খেতে যায় না, তাহলে আমি যাব। এই যে দুজনের মধ্যে একে অপরের মধ্যে সম্পর্কটা কি টাইপের সম্পর্ক? বিপরীত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তো এই দুজনের মধ্যে যখন সম্পর্ক উল্টো হয়, অন্য রকমের হয়, তখন এই ভ্যারিয়েশনটাকে বলা হয় ব্যস্ত ভেদ। এবারে ব্যস্ত ভেদের একটা জিনিস মাথায় রাখবে, ব্যস্ত ভেদের যে চিহ্ন, সমানুপাতিকের চিহ্ন কেমন দিয়েছিলাম? ভ্যারিয়াস
ব্যস্তভেদের চিহ্ন কিন্তু এটাকে ইউজ করা হয়, কিন্তু এটা একটু আলাদাভাবে ইউজ করা হয়। এটা হচ্ছে সরল ভেদে দিয়েছিলাম, কিন্তু এখানে একটু আলাদাভাবে। কি টাইপের? ধরো এক্স ভ্যারিয়াস 1/y, এটা কি টাইপের লিখতে হয়? ব্যস্তভেদের সম্পর্ক কিভাবে লিখতে হয়? এক্স ভ্যারিয়াস 1/y, ঠিক আছে। আবার এর বিপরীত হতে পারে ওয়াই ভ্যারিয়াস 1/x। এই ব্যস্তভেদের সম্পর্কে উপরেরটাও ঠিক আর নিচেরটাও ঠিক। ওকে, বোঝাতে পারলাম কি? এবারে দেখো এক্স ভ্যারিয়াস 1/y, এটাকে একটু আমি নিয়ে কাজ করব। কি কাজ? দেখো, সাপোজ এক্স ভ্যারিয়াস 1/y, এর মানে কি এক্স ওয়াই এর সাথে ব্যস্ত সম্পর্ক আছে, বেশ কোনো অসুবিধা নেই। এবারে এই যে ভ্যারিয়াসের চিহ্নটা, এই চিহ্নটা আমি হটাবো। হটাতে গেলে এখানে একটা সমান চিহ্ন দেবো। বেশ, সমান চিহ্ন দিলে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আনবো, যেটা আমি কে ধরে নিচ্ছি। আর ওয়াইটা কিসের আকারে ছিল? 1/y এর আকারে ছিল, সেটা তেমনই রেখে দিলাম। ব্যাকেটে কি লিখবো? ব্যাকেটে লিখে দেবো কে নট ইকুয়াল টু 0, আর কেটা কি? ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক বা শুধু ধ্রুবক লিখলেও হয়, আমার পছন্দ ভেদ ধ্রুবক লিখতে, আমি ভেদ ধ্রুবক লিখবো। ঠিক আছে, এবার লক্ষ্য করো, এই যে 1/yটা সমানের ডান দিকে আছে, 1/y মানে নিচে আছে। এটা যখন আমি সমানের বাম দিকে নিয়ে যাবো কেমন হবে? তাহলে এক্স এর সাথে দেখো এদিকে গুণে ভাগের আকারে আছে, বাম দিকে গেলে গুণের আকারে হয়ে যাবে। আর কি পড়ে থাকবে? কে ইন্টু ওয়াই, মানে কে পড়ে থাকবে। তাহলে দেখো এখানে সম্পর্ক কি হয়ে গেল? দুটো চলরাশি এক্স আর ওয়াই, এখানে দুটো চলরাশি এক্স আর ওয়াই, এই দুটোর গুণফল কিসে কনভার্ট হলো? একটা কনস্ট্যান্টে কনভার্ট হলো। সেটা কি হয়ে গেল? আমাদের ব্যস্ত ভেদ সম্পর্ক হয়ে গেল। আর আগের সরল ভেদ লেভেলে কি ছিল? এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ছিল, ভাগের সম্পর্ক ছিল দুটো চলরাশির মধ্যে। তাহলে এইটা আমাকে ইম্পর্টেন্ট জিনিস, শর্ট কোশ্চেন আসতেই পারে, যে দুটো রাশির মধ্যে গুণফল যখন কনস্ট্যান্ট হবে তখন সেটা সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে না যৌগিক ভেদে আছে, আমাকে বলো। দেখো গুণফলের দুটো চলরাশির মধ্যে গুণফল থাকলে আর তার যদি গুণফলটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তখন সেটা কি আছে? ব্যস্ত ভেদে আছে। আর যখন দুটো চলরাশি যখন ভাগের আকারে থাকে আর তার ভাগফলে উত্তরটা যখন কনস্ট্যান্ট হবে তখন সেটা কি আছে? সরল ভেদে আছে। এটা তোমরা বলতে পারবে এটা হচ্ছে সরল ভেদে আর এটা হচ্ছে ব্যস্ত ভেদে। বোঝাতে পারলাম কি? আই থিঙ্ক এখান পর্যন্ত প্রত্যেকের বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলো এরপর 3 নম্বর ভেদ যে এক্সাম্পলে রয়েছে সেটা হচ্ছে যৌগিক ভেদ। কি ভেদ বললাম? যৌগিক ভেদ। যৌগিক ভেদকে আরেকটা বলা হয় কি নামে? জয়েন্ট ভ্যারিয়েশন। জয়েন্ট ভ্যারিয়েশন। এই জয়েন্ট ভ্যারিয়েশনে কি জিনিসটা, প্রথমে সংজ্ঞাটা আমরা মন দিয়ে বুঝবো, তারপর সেই নিয়ে ডিসকাস করবো যৌগিক ভেদ অ্যাকচুয়াল ব্যাপারটা কি। ওকে, দেখো যৌগিক ভেদ হচ্ছে যদি একটি চলরাশি এক বা একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তবে প্রথম রাশিটাকে অপর রাশিটির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয়। সাপোজ মনে করো এক্স একটা চলরাশি, বেশ, ওয়াই একটা চলরাশি, বেশ, জেড একটা চলরাশি। ঠিক আছে, এই এক্স চলরাশিটা অপর দুটো রাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকতে হবে, ওয়াই জেড। এটা কি হলো? যৌগিক ভেদ হলো। এটা কি হলো? আমাদের যৌগিক ভেদ। এবারে যৌগিক ভেদের একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা কি সেটা একটু জেনে নিই। যৌগিক ভেদের উপপাদ্য কি? সাপোজ মনে করছি এখানেও তিনটে এক্স ওয়াই জেড তিনটে চলরাশি, দুটো রাশির ধরো এক্স সমানুপাতিক ওয়াই জেড, এখানে জেডটা কিসের মতো কাজ করবে? ধ্রুবকের মতো কাজ করবে। দুটো এখানে এক্স ওয়াই জেড
তিনটে রাশির সঙ্গে তুলনা করা হচ্ছে এক্স এর সাথে ওয়াই জেডের। এখানে কি দেখাচ্ছে এক্স সমানুপাতিক ওয়াই জেড, কিন্তু জেডরা এখানে ধ্রুবকের মতো ক্রিয়া করবে, কাজ করবে। আবার এটার অপোজিটে হয়, যেমন এক্স সমানুপাতিক জেড ওয়াই, এই ওয়াইটা ধ্রুবকের মতো আচরণ করবে। এটা কি হলো আমাদের যৌগিক ভেদের উপপাদ্য। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি যৌগিক ভেদ সম্বন্ধে বোঝাতে পারলাম। কয়েকটা জিনিস তোমাদের মনে রাখার দরকার আছে, আর যেগুলো মনে রাখার দরকার আছে আমি প্রতিটা জিনিস নোট ডাউন করিয়েছি, প্রতিটা জায়গা ধরে ধরে দেখিয়েছি। এরপর আমরা কয়েকটা এক্সাম্পল করব। কয়েকটা এক্সাম্পল করার পর তোমরা বুঝতে পারবে এই ভেদের যে অঙ্কগুলো রয়েছে, এই ভেদের অঙ্কের অপারেশনটা কিভাবে করতে হয়, ভেদের অঙ্কগুলো কিভাবে আমরা অপারেশন করতে হয়, মানে ক্যালকুলেশন করতে হয়। ওকে, তো চলো সময় নষ্ট না করে আমরা কয়েকটা ভেদের অঙ্ক স্টার্ট করি আজ থেকে। লক্ষ্য করে এখানে একটা অঙ্ক আমি প্র্যাকটিসের জন্য তুলেছি। কি আছে, এ ভ্যারিজেস বি। যখন এ সমান 2 তখন বি সমান 14 হয়, তবে এ সমান 5 হলে বি এর মান নির্ণয় করব। ওকে, কি কি দেওয়া রয়েছে লক্ষ্য করো। এ ভ্যারিজেস বি এর মানেটা কি প্রথমে লিখে নিই। এ ভ্যারিজেস বি এর মানে হচ্ছে এটাই যে এ ইকুয়াল টু, এই ভ্যারিজেস চিহ্নটা তুলব, এর বদলে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আনবো, সেটা কে ইন্টু বি। ওকে, কেটা কি, কেটা কোনোদিনই 0 নয়, সেই জন্য কে নট ইকুয়াল টু 0, এবং কেটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক, লিখে নিলাম। তাহলে এ ইকুয়াল টু কে ইন্টু বি, যেখানে কেটা হচ্ছে নট ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 আর হচ্ছে ভেদ ধ্রুবক। এবারে এর মান 2 আর বি এর মান 14 বলেছে, তাহলে এর মান কত 2 আর বি এর মানটা কত 14 লিখলাম আমি, বেশ কোনো অসুবিধা নেই। এবার তোমরা মন দিয়ে লক্ষ্য করো, এই 14টা কে এর সাথে গুণের আকারে আছে, সমানের ডান দিকে বাম দিকে আনলে কি হয়ে যাবে, ভাগের আকারে হয়ে যাবে। ওকে, তাহলে 2 1 2, 7 2 14, তাহলে কে এর মান আমি কত পেলাম, 1/7 পেলাম কে এর মান। তাহলে কে এর মান পেয়ে গেলাম। ওকে, এবারে এখন একইভাবে এ ভ্যারিজেস বি লিখবো, বা লেখারও প্রয়োজন নেই, পরের লাইনটাও লিখতে পারো। এ ইকুয়াল টু কে ইন্টু বি, যেখানে কে নট ইকুয়াল টু 0 আর কি, কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, লিখে দিলাম। দেখো এর মান এখানে বলে দিয়েছে, হ্যাঁ বলে দিয়েছে, কত 5, চলো লিখে দিলাম। সমান কে এর মান আমরা জানি, হ্যাঁ জানি, কত জানি 1/7, চলো লিখলাম 1/7। বি এর মান জানি কি, জানি না, ওটাই তোমাকে বের করতে হবে, চলো বের করে নিই, বি লিখলাম। এবার লক্ষ্য করো এখানে এই চিহ্নটা দিতে হবে, 1/7 আছে, সমানের ডান দিকে, বাম দিকে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 5-এর সাথে গুণ। 1/7 মানে কি, 7টা ভাগের আকারে রয়েছে, বাম দিকে যখন ডান দিকে যখন বাম দিকে আসছে তখন গুণ হয়ে যাচ্ছে। তাহলে 5 আর 7কে গুণ করলে 5 7 35, তাহলে বি এর মান কত বের হলো আমার, 35। ওকে, আশা করি এই ভেদের অঙ্কে কিভাবে অপারেশন হয় বা কিভাবে অঙ্কটা করতে হয় তোমাদের অল্প একটু বোঝা গেল, তাই না? আরও কয়েকটা এক্সাম্পল করব, তাতে আরও ভালো করে বোঝা যাবে। চলো এরপর আমরা নেক্সট অঙ্ক করি। সো ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটার বেলা লক্ষ্য করো, কি আছে অঙ্কটা, যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে কোনটা ঠিক। প্রথমে আছে এক্স ভ্যারিজাস ওয়াই, বিটা আছে কি ওয়াই ভ্যারিজাস 1/x, সি এর অপশনটা কি আছে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, আর ডি আছে এক্স সমান ওয়াই। এই 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক আমাকে সেটা বলতে হবে। ওকে, তো চলো অঙ্কটা একটু ক্যালকুলেশন করে দেখি কিভাবে কি করা যায়। এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, বেশ, বা
এক্স প্লাস ওয়াইটা রাখলাম, এই ভ্যারিজাস চিহ্নটা আমি হটাবো, এর বদলে সমান চিহ্ন আনলাম, বেশ কোনো অসুবিধা নেই। একটা কনস্ট্যান্টও আনতে হবে, সেটা নাম মনে করছি আমি K1 লিখলাম, তারপরে এক্স মাইনাস ওয়াই। বেশ, K1টা কি? K1 হচ্ছে নট ইকুয়াল টু 0 এবং এটা একটা ভেদ ধ্রুবক, লিখে নিলাম। ওকে, এবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? K1 এর সঙ্গে এক্স মাইনাস ওয়ানটা কিসের আকারে আছে বলো? গুণের আকারে আছে, অবশ্যই গুণের আকারে আছে। যখন এটাকে আমি ডান দিক থেকে বাম দিকে আনবো কি হয়ে যাবে? অবশ্যই ভাগের আকারে হয়ে যাবে। চলো ভাগ করে নিলাম ভাগের আকারে। এবারে আমরা একটা যোগ ভাগের সূত্র জানি। কি সূত্র সেটা একটু লিখি। যোগ ভাগের সূত্রটা a বাই বি ইকুয়াল টু সি বাই ডি যদি থাকে, সেটাকে কিভাবে লেখা যেতে পারে? a প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটা কি? যোগ ভাগ প্রক্রিয়া। আমি ঠিক এখানে তাই করব। লব লব কোনটা রয়েছে বলে এখানে এক্স প্লাস ওয়াইটা, চলো লিখলাম, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। হর হর কোনটা রয়েছে বলো? এই যে বি, হর কোনটা রয়েছে? এক্স মাইনাস ওয়াই, চলো আমি এক্স মাইনাস ওয়াইটা লিখলাম। তার নিচের লাইনটা কি হবে? লব মাইনাস হর, লব মাইনাস হর লিখতে হবে, তাই তো? এটা মাইনাস চিহ্নটার জন্য এখানে ব্যাকেট দিলাম, কারণ সাইনটা চেঞ্জ হয় বলে। এবার দেখো K1 আছে, নিচে কিছু নেই মানে K1 আছে, তাহলে এখানটাও কি লিখবো? K1 প্লাস ওয়ান, K1 মাইনাস ওয়ান লিখবো, বেশ কোনো অসুবিধা নেই। এর পরের লাইনটায় করে দেখি, দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স আছে, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? একটা এক্স আর একটা এক্স। কটা এক্স? দুটো এক্স থাকলো। আর এখানে নিচের লাইনটা যেমন আছে তেমন রাখবো না রাখবো না, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কি? মাইনাস আর প্লাস এক্স গুণ করলে কি হয়ে যাবে? মাইনাস এক্স। মাইনাস আর মাইনাস ওয়াই গুণ করলে কি হয়ে যাবে? প্লাস ওয়াই। আর এই যে K1 প্লাস ওয়ান, K1 মাইনাস ওয়ান, এই পুরোটাও তো একটা ধ্রুবক, এর সঙ্গে তো কোনো চলরাশি নাই, তাহলে এটাকে আমি কে মনে করছি? লিখে দেবো কি? যেহেতু K1 প্লাস ওয়ান, K1 মাইনাস ওয়ান ইকুয়াল টু কে আর নট ইকুয়াল টু 0, আর হচ্ছে ভেদ ধ্রুবক। এত বড়টা না লিখে একটা ছোট ভেদ ধ্রুবক মান নিয়ে নিলাম। ওকে, এরপর দেখো এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে বেঁচে থাকলো কে? উপরে যেমন 2x থাকলো তেমন 2x লিখে দিলাম। নিচে দেখো এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, কটা ওয়াই? দুটো ওয়াই ইকুয়াল টু কে। এই দুইকে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো? এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। এবারে দেখো ওয়াইটা কি আছে? ভাগের আকারে, সমানের অপোজিট দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? কে ইন্টু ওয়াই হয়ে যাবে। এবারে এই যে ভেদ ধ্রুবক আছে, এটা আমি তুলতে পারি কি? হ্যাঁ তুলতে পারি। তুললে কি লিখতে হবে? এক্স ভ্যারিজাস চিহ্ন আনতে হবে ওয়াই, তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই আমার আনসার বেরলো। দেখো এখানে এর দাগের উত্তরটা তোমরা দেখো তো কি আছে? এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে এটাই আমার হবে রাইট আনসার। ওকে, বোঝা কি গেল? আশা করি তোমাদের প্রতিটা স্টেপ বোঝা গেছে। চলো এরপর আরো একটা এক্সাম্পল করে দেখব। লক্ষ্য করে এই অঙ্কটা কি আছে, যে ওয়াই এর বর্গ এক্স এর সঙ্গে সরলভেদে আছে। ওয়াই সমান 2a যখন এক্স সমান এ, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি নির্ণয় করো। ওকে, চলো প্রথম লাইনটা কি বলেছে সেটা একটু লিখি। ওয়াই এর বর্গ এক্স এর সঙ্গে সরলভেদে, এর মানেটা কি? ওয়াই এর বর্গ মানে ওয়াই স্কোয়ার, আর এক্স এর সঙ্গে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা সরলভেদের। ওকে, করে নিলাম, কোনো অসুবিধা নেই। পরের লাইনটা কি করব? ওয়াই স্কোয়ার সমান চিহ্ন দেবো, এই ভ্যারিজাস চিহ্নটা তুলে তার পরিবর্তে একটা ধ্রুবক আনবো, যেটার নাম হচ্ছে কে দিলাম, ইন্টু এক্স করে দিলাম। বেশ, কে কি? কে হচ্ছে নট ইকুয়াল টু 0 আর হচ্ছে ভেদ ধ্রুবক। ওকে, এবার লক্ষ্য করো ওয়াই স্কোয়ারের মান আমার কি বলেছে? 2a, তাহলে ওয়াই এর জায়গায় আমি 2a দেবো, তার হোল স্কোয়ার করব। বেশ, কে যেমন আছে তেমন থাকলো। আর এক্স এর মান কি?
এ বলেছে, এ লিখলাম, বেশ। 2a তার হোল স্কোয়ার মানে কি 4a স্কোয়ার, বেশ। আর এই এটা কে এর সাথে গুণের আকারে আছে, ডান দিকেতে বাম দিকে আনলে কি হয়ে যাবে, ভাগের আকারে আনলাম। বা দেখো এখানে যে এ স্কোয়ারটা রয়েছে, স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে দুটো এ, আর নিচে একটা এ রয়েছে, তাহলে হবে কি, আমি যদি একটু ছোট্ট করে দেখাই, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, আর নিচে যেমন আছে তেমন রাখলাম, এই এ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি বেঁচে রইল, 4a ইকুয়াল টু কে। ওকে, এবার এটা কে এর মান বের হলো, কিন্তু এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক পেয়েছে এখনো, না পাইনি, চলো করে দেখি। তাহলে সম্পর্কটা কি বলে দিয়েছিল, ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স, বেশ। ওয়াই স্কোয়ার এখানে আমি কি ধরেছিলাম, কে ইন্টু এক্স ধরেছিলাম, কেটা কি, কে নট ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে ভেদ ধ্রুবক। অথবা তোমরা এখানে একটা 1 নম্বর সমীকরণ লিখতেও পারো, 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে লিখলেও অসুবিধা নেই, ঠিক আছে। এর পরের লাইনটা কি হবে, ওয়াই স্কোয়ার রাখলাম, কে এর জায়গায় কি বসাবো, এর মানটা বসাবো 4a, আর তারপর যেমন এক্স আছে থাকলো, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক এটা, ওয়াই স্কোয়ার সমান 4a ইন্টু এক্স। ওকে, বোঝাতে পারলাম কি, আশা করি তোমরা প্রত্যেকে এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো এটার সাথে সাথে আমরা আর একটা অঙ্ক করবো, আর একটা অঙ্ক করার পর তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হবে ভালো করে। যেমন অঙ্কটা আমি লিখে নিচ্ছি, কি আছে এখানেই বসে বসে লিখে নিই, যে এক্স সমানুপাতিক ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এস ওয়াই, ঠিক আছে। এটা আমাকে প্রমাণ করতে হবে, দেয়া আছে কি এটা, তাহলে এটা থেকে আমাকে এটা প্রমাণ করতে যদি হয়, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, এর মানেটা কি প্রথমে বুঝবো, এর মানেটা কি প্রথমে আমরা বুঝবো। এর মানেটা আমি একটু বাম দিকে রাফে করছি, কি আচ্ছা দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, হ্যাঁ ঠিক, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভ্যারিজাসটা তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট আনবো, আমি এখানে CONSTANT কনস্ট্যান্ট লিখলাম, ইন্টু এক্স ওয়াই হবে, হ্যাঁ এক্স ওয়াইটা কিসের আকারে আছে, গুণের আকারে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগের হয়ে যাবে, এই ভাগের আকার লিখলাম, ইকুয়াল টু কনস্ট্যান্ট করতে হবে। তাহলে এইটা আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করা মানে এটা প্রমাণ হয়ে যাবে। কার থেকে প্রমাণ করবো, কি থেকে, এক্স আর ওয়াই থেকে প্রমাণ করবো। তো চলো ফটাফট করে দিই, এক্স ভ্যারিজাস ওয়াই লিখলাম, দেয়া রয়েছে কোশ্চেনে, এক্স ইকুয়াল টু সব ভ্যারিজাস চিহ্নটা তুলে দিয়ে কি লিখবো, কে লিখবো, ইন্টু ওয়াই, কে এর পরিবর্তে কে লিখেছি কেন, কে নট ইকুয়াল টু 0, আর কেটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক তাই লিখেছি। ওকে, তাহলে এক্স এর মান হচ্ছে কে ওয়াই, বোঝে গেল। এবার একটা ডিজিট আমরা নিচ্ছি, এখানে কি ডিজিট নিচ্ছি, যে নাও বা এখন এইটা লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা আমি লিখলাম তো। এবার দেখো এটা থেকে আমি এটা প্রমাণ করতে পারি কি না, সমান দিলাম, এক্স স্কোয়ারের মানে কি, দেখো কে ওয়াই, তাহলে কে ওয়াই তার পুরোটার হোল স্কোয়ার লিখবো, তারপর মাইনাস দিলাম, ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার থাকলো, এক্স ইন্টু ওয়াই, এক্স মানে কি কে ওয়াই মানে ওয়াই লিখলাম, বেশ। এবার দেখো বাম দিকটা যেমন আছে তেমন রেখে দিই, ডান দিকের কাজ করি, কে ইন্টু ওয়াই স্কোয়ার, কে আর ওয়াই দুজনেরই হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বেশ ঠিক আছে, এখানটা অসুবিধা নেই। কে ওয়াই ইন্টু ওয়াই তার মানে কি কে ইন্টু ওয়াই স্কোয়ার হবে, হ্যাঁ ঠিক, অসুবিধা নেই। বাম দিকটা একটু রেখে দিলাম, আমি ডান দিকের কাজটা ফটাফট করে করি। দেখো এখানেও একটা ওয়াই স্কোয়ার আর এখানেও একটা ওয়াই স্কোয়ার, তাহলে কমন নেবো, হ্যাঁ কমন নেবো, চলো কমন নিলাম, তাহলে কে স্কোয়ার পড়ে রইল এখান থেকে, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, তাহলে আমি শুধু ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কি থাকবে, -1, ওয়াই স্কোয়ার সঙ্গে কিছু নেই, মানে তো 1 গুণ আছে, সেই জন্য আমি 1 করলাম, ঠিক আছে।
আর নিচে কি আছে কে ইন্টু ওয়াই স্কোয়ার রয়েছে। এই ওয়াই স্কোয়ার এ স্কোয়ার কি ক্যান্সেল আউট হয়? হ্যাঁ হয়। তাহলে কি পড়ে থাকবে? কে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কে। তোমরা মন দিয়ে যদি লক্ষ্য করো ডান দিকটা কি পড়ে আছে, কে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কে। এটা কি দেখো, কে কি, কেও এক প্রকার হচ্ছে একটা ভেদ ধ্রুবক, ওয়ানও কি একটা কনস্ট্যান্ট। তাহলে এই যে পুরো ডান দিকের পোর্শনটা পড়ে আছে এটা কি, এটা হচ্ছে এক প্রকার ধ্রুবক। তাহলে এর পরিবর্তে আমি এখানটা লিখতে পারি কে ওয়ান, লিখে দেবো কি যখন কে টু মাইনাস ওয়ান বাই কে ইকুয়াল টু কে ওয়ান নট ইকুয়াল টু জিরো, আর এটা পুরোটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক। এবারে এটা আমি কোত্থেকে এনেছিলাম, এই দেখো এই লাইনটা এই লাইনটা এই লাইনটা একটু এখানে লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এবার দেখো আমি একটু বাম দিকে ছোট্ট করে লিখে দেখাই, এই জায়গাটায় চলে আসছে তাই না। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেখো এখানে তাই এসে গেছে। তাহলে যদি তাই হয় আমি একটা ফর্মুলা দেখিয়েছিলাম কি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি কে থাকে তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই হয়। হ্যাঁ হয়। তাহলে এক্স এই কেটা তুলে কি হয়, একটা ভ্যারিজাস চিহ্ন নিয়ে এসে করে দেওয়া যায়, এটা প্রমাণ হয়ে যায়। এটা কখন দেখেছিলাম আমি, এই পার্টে দিয়ে দেখেছিলাম প্রথমের দিকে সরল ভেদ দেখানোর সময়। ওকে, তাহলে চলো তাই করছি আমি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা রাখলাম ইকুয়াল টু কে ওয়ানটা রাখলাম ইন্টু এক্স ওয়াইটা ভাগের আকারে আছে, সমানের অপোজিট দিকে আসলে গুণের আকারে করে দেবো। এখানে কে ওয়ানটা যে কনস্ট্যান্ট রয়েছে এটা তুলে দেবো, তুললে কি লিখবো আমি, এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই প্রমাণিত হয়েছে। দেখো তো এটাই তো প্রমাণ করতে বলেছে, দেখো এটাই প্রমাণ করতে বলেছে, আর আমরা এখানে এটাই প্রমাণ করে দিয়েছি। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছো, কোনো জায়গায় অসুবিধা হয়নি। আজকে এই পার্ট ওয়ানে বা ইন্ট্রোডাকশন ভিডিওটা এখান পর্যন্ত রইল। এর পরের পার্টে আমরা ধামাকাদারভাবে বইয়ের প্রতিটা অঙ্ক প্র্যাকটিস করব। তোমাদের যদি আরও চাহিদা থাকে আমি আরও নতুন নতুন বিভিন্ন বই থেকে, অনেক বই আছে, কেশবচন্দ্র নাগের স্যারের বই আছে, অমল ভৌমিক স্যারের বই আছে, বা তোমাদের ডক্টর বৈষ্ণব ঘটক স্যারের বই, খুব সুন্দর বই, এইসব বই থেকেও আমি প্র্যাকটিস করাতে পারি যদি তোমরা চাও। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ বতো জয় হিন্দ।